নীল আকাশ আর সবুজ পাহাড়ের বুক চিরে নেমে আসা সাদা ধবধবে জলরাশি এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক স্বপ্ন। মেঘালয়ের বুক চিরে ঝরে পড়া সেই অপরূপ সৌন্দর্য, সেভেন সিস্টার ওয়াটার, একটানা সাত ধারে গড়িয়ে পড়া জলরাশি এজন্য সাত বোনের মমতাময়ী নৃত্য। আর দূর পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়ছে বড় হিলস, যার পানির শব্দে মিশে আছে পাহাড়ি বাতাসের মৃদু শ্বাস। মনে হয় কিছু সময়ের জন্য সবকিছু থেমে যায়, শুধু প্রকৃতি আর আমি, এক অনন্ত শান্তি। ভ্রমণ মানেই মুক্তি, আর সেই মুক্তির খোঁজে এবার বেরিয়ে পড়লাম মেঘালয়ের উদ্দেশ্যে। বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবস, আর সেই দিনই আমার যাত্রা শুরু। আমার অফিস কলিগ সঞ্জিতকে সাথে নিয়ে আমার বাইকটি নিয়ে বেরিয়ে পড়লাম সায়দাবাদ বাস পয়েন্টের উদ্দেশ্যে। বৃহস্পতিবার সবাই আসলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিচ্ছে। অনেকেই বৃহস্পতিবার ঢাকার বাইরে যায়, সো সেই কারণেই চিরচেনা যানজটটি আসলে ঢাকায় দেখা যায়। আমিও তাদের মধ্যে একজন। হয়তোবা আমি আজ বাড়ি যাচ্ছি না, আমি যাচ্ছি সেই মেঘালয়ের উদ্দেশ্যে। আমরা বাসে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছি। ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় আমার মনে হয় যে সকল যাত্রা বিরতিগুলো এই হবিগঞ্জেই দিয়ে থাকে। হবিগঞ্জের হাইওয়ে ইন রেস্টুরেন্টে আমাদের ডিনার বিরতি, গরম গরম বিফ খিচুড়ি আর চারপাশের ঠান্ডা হাওয়া, এজন্য এক অসম্ভব অনুভূতি। সকাল ভোরে আমরা পৌঁছে যাই সিলেট শহরে। এবার আমাদের নতুন গন্তব্য হচ্ছে দাউকি বর্ডার। দাউকি বর্ডার যাওয়ার জন্য আমরা সিলেট শহর থেকে সিএনজি ভাড়া করলাম দাউকির উদ্দেশ্যে। যদিও আমি দাউকি যাওয়ার এই প্ল্যানটা করি হচ্ছে একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে, বাট যখন আমরা আসলে সকালে এসে পৌঁছালাম সিলেট শহরে, তখন আসলে ওনাদের সার্ভিস এবং সব কিছু দেখে এবং ওনারা যে পরিমাণে দেরি করছিল সব কিছু দেখে ওইখান থেকে আমরা 4 জন টোটাল আলাদা হয়ে যাই গ্রুপ থেকে, এবং আমরা ডিসাইড করি যে আমরা তাদের সাথে আর ট্যুরে যাব না। আমরা এইখান থেকেই আমাদের মতো করে হচ্ছে আমরা পুরোটা প্ল্যান করব, এবং আমরা যে স্পটগুলো ঘুরে দেখতে চেয়েছিলাম প্রত্যেকটা স্পটই ঘুরে দেখবো আসলে। দেখুন, মেঘালয় না আসতে আসতে আমরা মেঘালয়ের একটা আমেজ পেয়ে গেছি। দেখুন পাহাড়ি কি সুন্দর পরিবেশ। সকাল ভোরেই দীর্ঘ লাইন পেরিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করেছি। এখন আমরা হেঁটেই ক্রস করছি বর্ডার ক্রস করে আমরা একটু ছবি তোলার ট্রাই করছি এখানে সবাই মিলে। সুব্রত দা খুব ছবি তুলছেন। পারভেজ ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল তার ছবি তুলে দেওয়ার জন্য, বাট তাড়াহুড়া করে এখানে শাটল সার্ভিস আছে, এখান থেকে আমাদেরকে আসলে নিয়ে যাবে হচ্ছে দাউকি ইমিগ্রেশনে। এবং আশ্চর্যজনকভাবে দাউকি পোর্টে ইমিগ্রেশনে তেমন কোনো ভিড়ই পাইনি আসলে। আমরা এখান থেকে আমরা আমাদের ক্যাবটা চুজ করলাম নেক্সট 3 দিনের জন্য। আমরা 3 দিন একটা ক্যাবে করেই ঘুরবো। আমাদের সাথে ছিলেন ডেভিডেন দা, আমি ভিডিওর ডিসক্রিপশনে ওনার নাম্বারটা দিয়ে দিব, এবং উনি খুবই ফ্রেন্ডলি একটা গাইড বলা যায়। ওনার এখানে আসলে যারা ড্রাইভার তারাই আসলে গাইড, তারাই আপনাকে আসলে গাইড করবে কোথায় গেলে আপনার জন্য ভালো হবে, কোথায় না গেলে আপনার জন্য ভালো হবে। আমরা যেহেতু মানি এক্সচেঞ্জ করিনি, এবং আমরা এগুলো ব্লগ এবং অনেক একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে খুব ভালো এক্সচেঞ্জ রেটটা পাওয়া যায় হচ্ছে দাউকি বাজারে। সো আমরা এখন চলে এসেছি দাউকি বাজারে আমাদের মানি এক্সচেঞ্জ করার জন্য। আমাদের গাইডও বললো যে এইখান ছাড়া আসলে আপাতত আমরা কোথাও পাবো না, মানি এক্সচেঞ্জ পাবো না, এবং উনি আমাদেরকে গাইড করলো যে সিমটা এখান থেকে না নিয়ে আপনারা সিমটা শহর থেকে নিন। এখানেও আমরা বাংলাদেশের এয়ারটেলের নেট পাচ্ছিলাম খানিকটা, আমাদের এখন পর্যন্ত সিম নেওয়ার খুব বেশি একটা প্রয়োজন মনে হয়নি। আমাদের প্রথম প্লেস ছিল হচ্ছে উমগোট রিভার, বাট যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল বিগত কয়েকদিন, সে কারণে আসলে আমাদের উমগোট রিভারের পানি প্রচুর ঘোলা ছিল, সে কারণে আমরা প্রথম স্পটটা আসলে স্কিপ করেছি। আর বাম সাইড থেকে যদি দেখেন নদীর পানির অবস্থা একদম ঘোলাটে। আমরা এখন দাঁড়িয়েছি আমাদের প্রথম সাইট সিং এরিয়া বরহিল ফলসে। সো এটা আসলে আমি এর আগে কখনো এই ধরনের ঝর্ণা দেখিনি। সো কাছ থেকে এটাই মনে হয় আমার ফার্স্ট ঝর্ণা। সো আমার কাছে সেই কারণেই আসলে অন্যরকম লাগছে। আমি আসলে ডিসক্রাইব করতে পারছি না, যেহেতু এটা ফার্স্ট ঝর্ণা ছিল খুব কাছ থেকে, এত কাছ থেকে হয়তোবা আমি আগে ঝর্ণা দেখিনি। আল্লাহর কি অপরূপ সৌন্দর্য আসলে। আমরা যদি কাছ থেকে না যাই, আপনি যদি কাছ থেকে না দেখেন আসলে এটা ফিল করতে পারবেন না।
ভিডিও রেকর্ড করতে করতে আমি আসলে একটু পিছনের দিকেই পড়ে গেছিলাম। ওনারা আমার অনেক আগেই চলে এসেছিল এই জায়গাগুলো দেখতে। সুব্রত ভাই আসলে আমাকে কয়েকবার বলেছিল এখানে তার ছবি তুলে দেওয়ার জন্য। আসলে আমার ভিডিও রেকর্ড করতে গিয়ে ওনাকে ওই রকম ছবি তুলে দেওয়া হয়নি। একসাথে ঝর্ণা এবং বৃষ্টির ফিল, এটাই মনে হয় আমার লাইফে প্রথম ছিল এবং আগে আমি এই ধরনের কখনো ফিল পাইনি। একবার আমি চেয়েছিলাম এই ব্রিজটা ক্রস করে ওই পারে যাওয়ার জন্য, বাট সুব্রত ভাই আসলে আমাকে বললো যে না শুভ ভাই, এটাতে যাওয়া ঠিক হবে না, রিস্ক হয়ে যাবে, এখানে তো প্রচুর পরিমাণে পানি সবসময় ঝরতে থাকে, জায়গাটা অনেক পিছলা হয়ে গেছে সেই কারণে। সো আপনি মনে হয় না গেলেই ভালো হবে এই জায়গাটা দিয়ে। সো সেই কারণে আর আমরা যাওয়া হয়নি। এটি বরহিল ফলসের আরেকটু উপরের দিকের ঝর্ণার পার্ট আরেকটা। এই পার্টেও আসলে ঝর্ণাটাকে আরও সুন্দর দেখা যায় এবং খুব কাছ থেকে দেখা যায়। আমরা যখন আসলে ঝর্ণাটা দেখতে গিয়েছিলাম তখন অনেক পরিমাণে পানি ছিল এবং পানির ফ্লো অনেক বেশি ছিল। এটা আর অন্যরকম ঝর্ণার আরেকটা মজা। ঝর্ণায় যখন বেশি পানি থাকে এটা আরেক রকমের ফিল, এবং ঝর্ণায় যখন পানি কমে যায় সেটাও আসলে অন্যরকমের একটা ফিল। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, স্ন্যাক্স আইটেমের দোকানগুলো বেশি এখানে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রাইস একটু বেশি থাকে। আমি সবাইকে বলবো আসলে এই সব টুরিস্ট স্পট থেকে প্রোডাক্ট কেনার আগে দামটা একটু ভালো করে যাচাই করে নেবেন। আর এই সেই বিখ্যাত গাড়ি যেটি আসলে আমাদের নেক্সট 3 দিন আমাদের সাথে থাকবে। তারপর আসলে আমি শর্ট নিতে ভুলে গিয়েছিলাম। আমরা ডিরেক্ট চলে এসেছি আমাদের এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাওলিংওয়ং। এখানে আসলে ড্রেস চেঞ্জ করারও একটা অপশন আছে। আপনারা চাইলে এই চেঞ্জিং রুম থেকে এসে ড্রেস চেঞ্জ করতে পারবেন, কিন্তু অবশ্যই চার্জেবল। আমরা এখান থেকে ড্রেস চেঞ্জ করে আসলে জায়গাটা ঘুরে দেখছিলাম। এখানকার পরে আসলে আর গাড়ি ঢুকতে দেয় না, সো গাড়িগুলো আসলে উপরের পার্কিং পয়েন্টই পার্ক করে রেখে আসতে হয়। আপনারা ডান পাশে যে ডাইনিং রুমটি দেখতে পাচ্ছেন এটি এখানকার ওয়ান অ্যান্ড অনলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়া আশেপাশে কোথাও ডাইনিং রেস্টুরেন্ট নেই। সো আমাদের এখানে আসলে অনেক সময় হয়ে গেছে, প্রায় 2টার মতো বেজে গেছে। সো আমরা আসলে এইখানেই আমাদের লাঞ্চটা সেরে ফেলি। সুব্রত ভাই আগে গিয়ে আসলে মেনুটা দেখছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি ওনাদের মেনুটা। ওনাদের চিকেন, ফিশ এবং এগ কারি তিনোটা থালির প্রাইসই হচ্ছে 200 টাকা করে, এবং ভেজ থালির প্রাইস হচ্ছে 170 টাকা। আমি আসলে একটা ভেজ থালি ট্রাই করেছিলাম। আমি আসলে ফিশটা ওরকম খাই না, এবং এগ থালিটা আমি আসলে একটু ভরসা করতে পারছিলাম না। আর চিকেনটা আসলে হালাল না হারাম এটা নিয়ে আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, সেই কারণে আমি ভেজ থালিটা অর্ডার করেছিলাম। লাঞ্চের পর আসলে আমরা আশেপাশে একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম যে কি কি আছে ভিতরে। ঘুরতে ঘুরতে আমরা ভিতরে একটি স্কাই ভিউ পয়েন্ট পেয়ে গেলাম। আমরা আসলে উপরে যাওয়ার চেষ্টা করছিলাম যে কিভাবে যাওয়া যায়, কিন্তু উপরে উঠতে উঠতেই এই আন্টিরা আসলে আমাদেরকে অ্যাডভাইস করলো যে আসলে এখানে যে টিকিট প্রাইস দিয়ে উপরে উঠতে হবে এটাই নাকি আসলে ওয়েস্ট অফ মানি। ভিডিও করার ছলে আমি সবার পিছনে পড়ে গিয়েছি এবং প্রত্যেকটা স্পটেই আমি সবার পরে যাই। শুভ্র ভাই আসলে আমাদের আগে গিয়ে একটু এক্সপ্লোর করে যে কোথায় গেলে ভালো হবে, কোথায় না গেলে ভালো হবে, এবং ওই জায়গার আসলে টিকিট প্রাইস কত, এই জিনিসগুলো শুভ্র ভাই আগেই জেনে নেয়। এবং শুভ্র ভাইয়ের কাছ থেকেও আমি সেম ফিডব্যাকটাই পেলাম যে এটার উপরে উঠে এখান থেকে যে ভিউ দেখতে পাবো টিকিট প্রাইসটা আসলে অর্থিত না। থ্যাংক ইউ শুভ্র ভাই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এইভাবে টাকা সেভ করে দেওয়ার জন্য। আমরা আসলে শুভ্র ভাইকে কিপটা বলতে পারি না, শুভ্র ভাইকে মিতব্যয়ী বলতে পারি। শুভ্র ভাইয়ের এটা একটা অনেক ভালো গুণ। এখানে অনেক সুন্দর একটি হস্তশিল্পের দোকান আছে আসলে, কিন্তু প্রাইস মাশাআল্লাহ।
ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি দ্য মোস্ট ক্লিনেস্ট সিটি ইন এশিয়া। মেঘালয়ের এটাই সৌন্দর্য, এতক্ষণ কি পরিষ্কার ফকফকে দেখছিলেন, এখন দেখুন কুয়াশায় কারণে আমাদের গাড়ির সামনের গ্লাসটিও খোলা হয়ে গেছে। পার্কিংগুলোতে এই ঝামেলাগুলো হয়। আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজে যাওয়ার জন্য গাড়িটা অনেকখানিকটা দূরে পার্ক করে একটা গ্রামের মধ্য দিয়ে হেঁটে যেতে হয়। এই গ্রামের অধিকাংশ মানুষই এই লিভিং রুট ব্রিজের সাথে কানেক্টেড। এই লিভিং রুট ব্রিজটি আসলে তাদের জীবিকা নির্বাহের অন্যতম একটি ইনকাম সোর্স। এটিও মাওলিং ওয়ং ভিলেজের একটি পার্ট। এখানে দেখেন প্রত্যেকটা জায়গাতেই ঝুড়ি দেয়া আছে এবং সবাইকেই ওনারা ইন্সপায়ার করে যে এই ঝুড়িতে বা নির্দিষ্ট জায়গায় আসলে ময়লা ফেলার জন্য। আমরা যাতে গ্রামের ভিতর দিয়ে অন্যদিকে না যাই সেই কারণে খুব সুন্দর একটি সাইনেজ দেয়া আছে। ঘুরতে এসে আমার কাছে এই প্রাকৃতিক পরিবেশটা আসলে অন্যরকম লেগেছে। আমি আসলে পাহাড়ে ঘুরতে এসে এই ধরনের ভিলেজ দেখবো এটা আসলে খুব আনএক্সপেক্টেড ছিল। কিন্তু জায়গাটা আসলে অনেক লম্বা। আমরা যে জায়গাটা হেঁটে যাচ্ছি, সারাদিন আসলে জার্নি করার পরে এই রাস্তাটা হেঁটে যাওয়াটা আসলে একটু টাফ ছিল, বাট এই পরিবেশটা আসলে আমাদেরকে পিচ দিচ্ছে যে না আরেকটু গেলে হয়তো বা তোমার ভাল লাগবে, আরেকটু গেলে হয়তো বা আমরা পৌঁছে গেছি আমাদের সেই নির্ধারিত জায়গায়, যেটার জন্য আমরা আসলে এত কষ্ট করে হাঁটছি এত দূর। বরাবরের মতো শুভ্র ভাই আমাদের সবার আগে। যাক, ফাইনালি মনে হচ্ছে আমরা একটু পৌঁছে গেছি। এসে এখানে কিছু দোকান দেখা যাচ্ছে, বাট এইখানে এসে আসলে ওনাদের সাথে কথা বলে আরও বেশি ডিমোটিভেট হয়ে গেলাম। এখন শুনলাম এইখান থেকে নাকি একটা লম্বা সিঁড়ি বেয়ে নিচে যেতে হবে এবং সিঁড়িটা খুবই পিচ্ছিল। আমরা এখন পর্যন্ত যতখানি রাস্তায় হেঁটে এসেছি ঠিক ততখানি রাস্তায় এখন আমাদেরকে এই সিঁড়ি বেয়ে নামতে হবে। চলুন আগাই। কি ভেবেছিলেন আমরা এসে পৌঁছে গেছি? না, আমরা মাত্র অর্ধেক রাস্তা এসে পৌঁছেছি এবং এইখান থেকে 10 টাকা করে লাঠি ভাড়া নেওয়া যায়। 10 রুপি আসলে এখান থেকে নেয় এবং এখান থেকে আপনি লাঠি ভাড়া নেবেন এবং এইখানে এনেই লাঠিগুলো আবার ফেরত দিয়ে যেতে হয়। রাস্তাটা আসলে অনেক পিচ্ছিল, বাচ্চাটা মাত্র স্লিপ খেলো। এখানে সবাইকে রিকমেন্ডেশন করবে একটু গ্রিপ অ্যাপল জুতাগুলো পরে আসার জন্য। আমি ফাইনালি শুনতে পাচ্ছি সাউন্ড। বাহ, কি সুন্দর গাছের শিকড় দিয়ে আসলে এই ব্রিজটা তৈরি। এই ব্রিজের বেসটাই হচ্ছে গাছের শিকড়। আপনারা দেখতে পাচ্ছেন গাছের শিকড়গুলো একটা আরেকটার সাথে পেঁচিয়ে এই রাস্তাটা করেছে। পাথর এবং মাটি দিয়ে এই ব্রিজটাকে আর একটু ভরাট করেছে যাতে মানুষের পা ভিতরে না ঢুকে যায়। বাট প্রথম দিকে এখানে আপনারা যেরকম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, শিকড়ের মাঝখানে গ্যাপ, ঠিক নিচেও শিকড়ের মাঝখানে গ্যাপই ছিল। আমাদের সেফটির কথা চিন্তা করে আসলে এখানকার স্থানীয় লোকজন এখানে পাথর এবং মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। এই মনোরম পরিবেশ ছেড়ে আসলে যেতে ইচ্ছা করছিল না, বাট তারপরে যেতে হবে আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখন আসলে দিন শেষে খুবই ক্লান্ত লাগছে এই জায়গাটা ছেড়ে যাওয়ার জন্য। মনও যেমন চাচ্ছিল না, শরীরও দিচ্ছিল না এই পাহাড় বেয়ে উপরে ওঠার জন্য। মনে হচ্ছিল এখানেই যদি কেউ একটা বিছানা এনে দিত, এখানেই ঘুমিয়ে যেতাম। ফাইনালি গাড়িতে। এখন আমাদের অনেকটা পথ যেতে হবে। আমাদের নেক্সট ভিউ পয়েন্টটা আসলে খানিকটা দূরে। গাড়ির মধ্যে আসলে একটা লং ড্রাইভের গান এই মুহূর্তে খুব দরকার। আর আমাদের সুব্রত ভাইয়ের আরেকটা ভালো গুণ হচ্ছেন উনি কিন্তু সিঙ্গারও বটেন, উনি খুব ভালো গান গায়। সো আমরা রিকোয়েস্ট করেছিলাম সুব্রত ভাইকে গান করার জন্য, কিন্তু খুব টায়ার্ড ছিল, উনি আর ওনার গানটা শোনায়নি আমাদেরকে। সো আমাদেরকে শেষ ভরসা গাড়ির সাউন্ড বক্স। धीरे चल
करना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। এত কুয়াশা ছিল যে আসলে আমরা সামনে খুব বেশি একটা দেখতে পাচ্ছিলাম না। আপনারা ক্যামেরাটা দেখতে পাচ্ছেন গ্লাসের বাহির থেকে, সে কারণে খানিকটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। বাট আমাদের যিনি ড্রাইভার আছেন তার গ্লাসের ভিতর দিয়ে একটু পরপর ঘামিয়ে যাচ্ছিল, সে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিল যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না হয় এবং সে নির্বিঘ্নে গাড়িটা চালাতে পারে। আমাদের আজকের লাস্ট ট্যুরিস্ট স্পট মৌজুংহি, এটি আসলে একটি ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। বাট আমরা যে সময়টাতে এসেছিলাম এই সময়টাতে আসলে মেঘের মধ্যে ঢাকা ছিল, চারদিকে প্রচুর মেঘ ছিল। আমরা মেঘের কারণে কিছুই দেখতে পারিনি। আমরা কি দেখেছিলাম সেটা এখন আপনাদেরকেও দেখাচ্ছি। যেই পরিমাণে কুয়াশা বা মেঘ আমরা যেটাই বলি এখানে আছে, তাতে আমরা কিছুই দেখতে পারি না। আসলে তারা কি ছবি তুলছে আমি একটু জানতে চাই যে এই ভিউটা আসলে কেমন আসছে সেটা দেখার জন্য আমি আসলে শুভ্র ভাইকে একটু রিকোয়েস্ট করি, শুভ্র ভাই চলেন আমি আর আপনি এই ভিউতে একটা ভিডিও রেকর্ড করি, কেমন দেখা যায় আসলে ভিউটা, ব্যাকগ্রাউন্ডের ভিউটা কেমন। এই ভিউতে আসলে তারা কি ছবি তুলেছে এটা আসলে, বা তারা কি দেখতে চেয়েছে। হ্যাঁ, এখানে এসেছে একটা সুন্দর স্মৃতি রেখেছে, সেভাবে আমরাও একটা স্মৃতি ধারণ করলাম। দুর্ভাগ্যবশত আমাদের এই ভিউ পয়েন্টটা ফ্লপ গেল। আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখতে চাই এখানে আসলে কি ধরনের আইটেমস পাওয়া যায়, একটু ক্ষুধাও লেগেছে। আমরা একটু এখানে চা খেতে চেয়েছিলাম, বাট এইখানে চায়ের যা প্রাইস এবং আদার স্ন্যাক্সের যা প্রাইস তা দেখে মনে হলো ভাই না খাওয়াটাই বেটার। যদিও আমাদের বাংলাদেশেও ট্যুরিস্ট স্পটে খাবারের দামগুলো রেস্টুরেন্টে একটু বেশিই থাকে তুলনামূলক, সো বাট রেস্টুরেন্টের ভিউটা আসলেই অনেক সুন্দর। আজকের দিনের এটাই ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। আমরা হোটেলে যেতে যেতে আসলে এই ভিউ পয়েন্টটা পেয়েছি। এটা আসলে কোনো ভিউ পয়েন্ট না, গাড়ি আমাদের মনে হয়েছে জায়গাটা খুব সুন্দর, এখানে গাড়ি থামিয়ে আসলে আমরা ভিউটা একটু এনজয় করছিলাম। আমরা আজকে রাতে স্টে করব চেরাপুঞ্জিতে। মোটামুটি চেরাপুঞ্জির প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারই আমার কাছে ভালো লেগেছে। এখানে আমি যথারীতি ভেজ থালি ট্রাই করেছিলাম। খুব ক্লান্ত থাকার কারণে আর শ্যুট নিতে ইচ্ছা করেনি। দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে।